স্থানু সিনেমার গপ্পটা হইল প্রতীশ নামে একখান পোলা তার ঘরওয়ালি তিশারে লইয়া মুম্বাই থিকা সোজা জঙ্গলের ভিতরে একটা গেঁও গ্রামে হাজির। আয়েশা খালি কয় ওই মিয়া নদীডা কোনো দিকে, কিন্তু তার হাব ভাব দেখা মনে হয় না সে চাঁদে ঘুরতে যাইতাছে। আসলে মতলবডা অন্যরকম। যখন নদীটার সন্ধান পায় তখন মাঝরাইতে চোরের মতো যায় সেইখানে গিয়া দেখে নদীর পাড়ে একখান জায়গা পুরাপুরি সাজানো গোছানো। দেখলে মনে হয় যেন কোনো মাইয়া লইয়া ফষ্টি নষ্টি করব। কিন্তু ভাই, ঘরে বউ থাকতে আবার কিসের ফন্দি? কিন্তু সিনেমার প্যাচ অন্যখানে। পরের রাইতে দেখা যায় প্রতীশ তার বিবি তৃষারে লইয়া ঘর থেকে আস্তে কইরা বাইর হয় যাতে কেউ টের না পায়। তারপরে দুজনে যায় সেই জঙ্গলে গিয়া দুজনে ডুব দেয় নদীর ভিতরে। কিছুক্ষণ পর উঠে আর ঘরওয়ালির লগে শুরু করে মাখামাখি। আর এই মাখামাখি শুধু এক রাইতের না, ডেইলি রাইতে লুকাইয়া ঘর থিকা পালায় আর জঙ্গলে গিয়া একই কাম করে। কিন্তু কয় না, চোরের 10 দিন আর গেরস্তের 1 দিন। একদিন সাইজু নামের এক বাঁশের হেল্পার এই তামাশা দেখা হালায়। সে পিছন পিছন যায় আর নিজের চোখে সব ঘটনা দেখে। সাইজু যখন মহল্লার ছোকরাদের কাছে সব ফাঁস কইরা দেয় তখন তারা কয় আজ রাইতে আমরাও যামু আর মজা লুটুমু। প্ল্যান মাফিক রাইত হইলে প্রতীশে যখন তার বউ তৃষারে লইয়া জঙ্গলের দিকে রওনা দেয় তখন মহল্লার পোলাপানগুলো পিছন পিছন ফলো করতে থাকে। এখন প্রশ্ন হইল, কেন প্রতীশ আর তৃষা জঙ্গলে নদীর ধারে ফিজিক্যাল রিলেশন করে? আর যখন এলাকার পোলাপানরা এই ঘটনা জেনে যায় তখন তাদের সাথে কি হয়? এই সব কিছু জানতে হইলে আপনারা দেখতে হইবে এই সিনেমার শেষ পর্যন্ত। আর আমি হলফ কইরা বলতে পারি এই সিনেমার শেষ দৃশ্য আপনার চোখে জল আনবেই আর আপনাকে ভাবতে বাধ্য করবে যে আমরা কি আসলেই মানুষ? তো দেরি না কইরা চলেন সিনেমার আসল ঘটনা শুরু করি। ছোকরাগুলো দল বেঁধে জঙ্গলের ভিতরে ঢুকতে থাকে। তারা সবাই দূরে ঝোপের আড়ালে এমন জায়গায় বসে যেখান থেকে প্রতীশ আর তৃষাকে পরিষ্কার দেখা যায়। সাইজু কয় এদের গোসল করতে 20 থেকে 30 মিনিট লাগবো। এরপর এরা পাথরের ওই পাশে গিয়া ঢলাঢলি শুরু করব। ওইসব দেখা একজন কয় শালা, এরা কি মাথা খারাপ নাকি? মাঝ রাইতে নদীর ভিতরে নামে ক্যান? ড্রাইভার কয় দাঁড়া, আজকা এদের মজা দেখাইতেছি। আরেকজন কয় আরে না, আগে ওদের খেলা শুরু হইতে দে। এর মধ্যে প্রতীশ আর তৃষা নদী থিকা উঠতে শুরু করলে সাইজু কয় এইবার ওই পাথরের পিছনে গিয়া রংলীলা করব। হেইডা শুই না সবাই কয় চল তাইলে ওই দিকে যাই। এই কইয়া সবাই ঝটপট কইরা অন্য পাশে গিয়া লুকায় আর ওখান থেকে ওদের কারবার দেখতে থাকে। ড্রাইভারের মনে বদ খেয়াল আসে, মোবাইল বাহির কইরা ভিডিও করা শুরু করে। মিয়া ভাই ভিডিও করতেছে দেখা আরেকজনেরও চুলকানি শুরু হয় আর সেও ভিডিও করতে যায়। কিন্তু রেকর্ড চালু করতেই ফ্ল্যাশ লাইট জ্বলে ওঠে। তখন প্রতীশ আর তৃষা ওই আলো দেখা ডরায়। এরপরে প্রতীশ আর তৃষা পালানোর আগেই এরা দৌড়াইয়া আসে আর টেরিবেরি কইরা কয় শালা, মানুষের সামনে এইসব করতে শরম লাগে না? প্রতীশ তখন বারবার কিছু কইতে চায় কিন্তু কেউ তারে কিছু বলার সুযোগ দেয় না, উল্টা মারধর শুরু করে। এরপর এরা প্রতীশের বউয়ের দিকে যাইতে থাকলে প্রতীশ কান্দে আর কয় ভাই প্লিজ আমার কথাটা একবার হোনেন। কিন্তু কেউ প্রতীশকে কিছু বলতে না দিয়া আবার পেদানি শুরু করে আর একজন হে গুলান ভিডিও করতে থাকে। ফেসবুকে রংবাজি ক্যাপশনে যে ভিডিও দেখেন এইটা সেই রকম ভিডিও। ঘটনা বুঝা প্রতীশ কান্দে আর কয় ভাই প্লিজ কেউ ভিডিও কইরেন না, আমরা তো স্বামী স্ত্রী আর আমরা এখানে কেন এইসব করতাছি হেইডা আগে হোনেন। কিন্তু কেউ প্রতীশের কথায় কান না দিয়া ইচ্ছা মতো মারতে থাকে। পেট ভইরা মারার পরে এরা প্রতীশ আর তৃষারে খেদাইয়া কয় যা ভাগ, তোকে যেন আর আমাদের এলাকায় না দেখি। প্রতীশ আর তৃষা তখন এমন বেইজ্জতি লইয়া ওখান থিকা হাটে যেন অপমানে মরে যাইতাছে। আর ওই দিকে এক বেটা হেইগুলান ভিডিও করতাছে আর কইতাছে জঙ্গলে ঢলাঢলি করতে আইসা ধরা। এই ক্যাপশনে ভিডিওটি ফেসবুকে ছাড়লে পুরা হিট। পাবলিক সেই ভিডিও এমনভাবে ছড়ায় যে বলার মতো না। আর ওইদিকে প্রতীশ আর তৃষা এমন অসহায় হইয়া ওখান থিকা যায় যা মুখে কইতে পারুম না। আর এরা ভিডিও করতেছে আর দূর থিকা চিল্লাইয়া কইতেছে কুত্তার বাচ্চা যা ভাগ, আর কোনোদিন এই জায়গায় আসবি না। কন্ত কি একটা অবস্থা। এরপর প্রতীশ আর তৃষা বাসায় আসলে দেখি তৃষা কানতে কানতে সারা। হেইডা দেখা প্রতীশ পাশে বসে আর বউরে জড়াইয়া ধইরা সান্ত্বনা দিতে থাকে। তৃষা কয় আমি তোমারে জিগাই ছিলাম কেউ দেখা ফেলবো না তো? এরপর তৃষা কান্দে আর কয়
আমি আর বাঁচতে চাই না। এই কইয়া তৃষা কানতে থাকলে প্রতীশ তৃষারে জড়াইয়া ধইরা লুকাইয়া কান্দে। সকাল হইলে দেখি এই সোশ্যাল মিডিয়ার জামানায় যা হওয়ার তাই হইয়া গেছে। সাইজু ভিডিওটা এই এলাকার নানান হোয়াটসঅ্যাপ গ্রুপে ছাইড়া দিছে, আর ভিডিওটা চোখের পলকে চারিদিকে ছড়ায়া গেছে। একজন তো ভিডিও দেখা কয় সাইজুয়ের আর পর্ব নাই। কন তো এইটা কোনো কথা হইল? সাইজু কয়, আবে এটা কি সিরিয়াল নাকি যে পর্ব বাইর হইব? এইটুকু ভিডিও করতেই তো ওরা কাপড় পইরা নিছে। আরেকজন ভিডিও দেখা কয়, ভাই ভিডিওটা আরেকটু এইচডি কোয়ালিটিতে করতে পারিস নাই? আর ক্যামেরা এত কাঁপাইছিস কেন? দেখা মজা পাওয়া যাইতাছে না। সাইজু কয়, আমি কি পর্ণ ভিডিও বানাই যে তোর জন্য লাইট লাগাইয়া ক্যামেরা স্ট্যান্ডে বসাইয়া শ্যুট করুম? শালা, যা দেখতে পাইতাছিস এইটাতেই খুশি থাক। এমন সিন জীবনে দেখছিস? প্রতীশের সাথে গ্রামের প্রকাশন নামের যে পোলাটা পেন্টিংয়ের কাম করে, ভিডিওটা তার মোবাইলেও আইছে। প্রকাশন ভিডিওটা দেখা প্রতিশরে ফোন দেয়। প্রতীশ ফোন ধইরা কয়, ভাই আমি তো তোমাকেই ফোন করার কথা ভাবছিলাম। আমার কিচ্ছু ভালো লাগতাছে না, আজকা খুব টায়ার্ড লাগতেছে, তাই কাজে যাইতে পারুম না। এই কইয়া প্রতীশ ফোন কাইটা দিলে প্রকাশন কি করব বা আসলে ঘটনাটা কি ঘটছে সেইটা ভাবতে থাকে। সিনটা বিকেলের দিকে যায়। প্রতীশের বাড়ির সামনে আইসা দেখি পোলাপান ক্যারম খেলতাছে, আর প্রতীশের বাড়ির দিকে তাকাইয়া কইতেছে, কিরে আজ সারাদিন গেল ওরা একজনও বাইর হইল না যে? আরেকজন কয়, রুমের ভিতরে মনে হয় শো চালাইতাছে। এই কইয়া সবাই হাসাহাসি করতে থাকলে আমরা দেখি তিশা রুমের ভিতরে শুইয়া কান্দে, আর প্রতীশ চুপ কইরা তার পাশে বইসা থাকে। একটু পর প্রতীশ কয়, তিশা ওঠো, কাইল থিকা কিছু খাও নাই? তিশা কয়, আমি কিছু খাইতে চাই না আর বাইরেও যাইতে চাই না, ওরা আমারে দেখলে মজা নিব। হেডা হুন্না। প্রতীশ কয়, এমনে ভয় পাইও না তো। আচ্ছা ঠিক আছে, আমি নিচের দোকান থিকা খাবার কিনা আনি। এই কইয়া প্রতীশ বাইরে আসে আর নিচের দিকে তাকাইয়া পরিবেশটা বোঝার চেষ্টা করে। এরপর নিচে নাইমা খাবারের হোটেলে যায়। খাবার অর্ডার করব, কিন্তু হোটেলের মালিক সহ সবাই প্রতীশের দিকে এমনভাবে চায় যে প্রতীশ বুইঝা যায় এরাও ভিডিও দেখা ফালাইছে। এইটা বুইঝা শরমে আর ভয়ে প্রতীশ কথা কইতে পারতাছে না। কিন্তু পেটে তো খিদা, খাবার তো লাগবো, তাই প্রতীশ দোকানে যায়। কিন্তু সেখানকার লোকেরাও এমন ভাবে চায়। তখন প্রতীশ যেখানেই যায় একই অবস্থা। এরপর দেখি প্রতীশ অনেক কষ্টে খাবার জোগাড় কইরা লইয়া আইতাছে। এই সময় তার এমন অসহায় লাগতেছে যে সে যেন হাঁটতেও পারতাছে না, আর তার ভিতরে কষ্টে কেমন ফাইটা যাইতাছে হেইটা বুঝতে পারি যখন সে রুমে ঢোকার আগে একা চুপ কইরা কানতে থাকে। তো প্রতীশ চোখ মুইসা রুমের ভিতরে আইসা মানুষের ডরে তাড়াতাড়ি কইরা দরজাটা লাগাইয়া দেয়। এরপর তার বউরে খাওয়ার জন্য ডাকতে থাকে। কিন্তু তৃষা টেনশন আর দুর্বলতায় বেহুশ হইয়া পইরা আছে, তাই সে কোনো জবাব দিতাছে না। প্রতীশ তখন খাবার তুইল্লা খাওয়ানোর জন্য তৃষার পাশে আইসা বসে। তৃষারে অনেক ডাকে, গায়ে হাত দেয়, কিন্তু তৃষা কিছুতেই কোনো সাড়া দিতাছে না। হেইডা দেইখা প্রতীশ কান্দে আর অসহায়ের মতো খাবারগুলো এমনিই নাড়াচাড়া করতে থাকে। ওইদিকে প্রকাশন উপায় না পাইয়া প্রতীশের মুম্বাইয়ের বন্ধু সঞ্জীবের কাছে ফোন কইরা কয়, ভাই প্রতীশের একটা ঝামেলা হইয়া গেছে, তাড়াতাড়ি আসো। সঞ্জীব জানতে চায় কি হয়েছে। প্রকাশন কয়, এখানে আসো, ফোনে বলা সম্ভব না, আর হ্যাঁ প্রতিশরে যেন ফোন কইর না। সিন কাইটা গেলে দেখি সঞ্জীব আইসা হাজির, আর প্রকাশনের থিকা সব হুন্না থো হইয়া বইসা আছে। প্রকাশন কয়, ভাই ওদের ভিডিওটা এই পুরো এলাকায় ছড়ায়া গেছে, এখন ওরা যদি এখানেই থাকে তাইলে অনেক বড় সমস্যা হইয়া যাইব। এদিকে শরমে আমি ওদের সামনে যাইতে পারতাছি না, তাই তোমারে ডাকছি, এখন কি করব কও। পাশ থিকা বাড়িওয়ালা চাচা কয়, আচ্ছা ওরা এমন কাম কেন করে, ওরা কি মাথা খারাপ? সঞ্জীব কোনো জবাব না দিলে প্রকাশন কয়, কিছু কইতাছ না কেন? তখন সঞ্জীব কয়, ভুলটা আমারই আছিল, আমি যদি আগেই তোমারে ওদের ঘটনাটা কইতাম তাইলে আর এই ঝামেলা হইতো না। প্রকাশন কয়, কি ঘটনা? তখন সঞ্জীব প্রতীশ আর তৃষার ঘটনা কইতে শুরু করে, আর সিন চইলা যায় আগের দিনে। সঞ্জীব কয়, প্রতীশ আমার সাথে ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিশিয়ানের কাম করত। একে তো কাম পাওয়া কঠিন ছিল, তার উপর আবার যে দুই একটা কাম পাওয়া যাইত, সেইখানেও প্রডিউসাররা নানান অজুহাতে টাকা মাইরা দিত। তাই কোনো রকমের খাইয়া না খাইয়া প্রতীশের দিন যাইতাছিল। একদিন প্রতীশ শুটিং সেট থিকা ফেরার সময় গুদামে একটা বিদেশি কুত্তার বাচ্চা দেখতে পায়। সে বুঝতে পারে কারো পোষা কুত্তা রাস্তা হারাইয়া এখানে চইলা আইছে।
কুকুর ছানাটারে ক্ষুধার্ত দেখা প্রতিশ লগে কইরা বাসায় নিয়া, আসলে আমি কইলাম, তুই তো নিজেরই খাবার জোগাড় করতে পারিস না, এই বিদেশি কুত্তাটারে কেমনে পালবি? কিন্তু কুত্তার বাচ্চাটার প্রতি ওর একটা মায়া জন্মাইছিল, তাই ও হেইডারে পালতে শুরু করে। এমনি ৩-৪ দিন যাওয়ার পরে একদিন একজন একটা লিফলেট লইয়া আইসা প্রতিশরে দেখায়, যেখানে দেখা যায় যে কুত্তার বাচ্চাটা যার সে হারানোর খবর দিছে, আর কুত্তার বাচ্চাটারে ফিরাইয়া দিলে ১৫,০০০ টাকা পুরস্কার দিব জানাইয়া ফোন নাম্বার দিছে। হেইডা দেখা প্রতিশ ওই নাম্বারে ফোন দিলে যে মাইয়াটা কুত্তার বাচ্চাটারে নিতে আসে, হেইডাই এই তৃষা। তো কুত্তার বাচ্চাটারে ফিরাইয়া দেওয়ায় পুরস্কার হিসাবে তৃষা প্রতিশরে ১৫,০০০ টাকা দিলে প্রতিশ টাকা না নিয়া বরং কয়, এই কুত্তাটা এই কয়দিনে আমারও অনেক কাছের হইয়া, তাই প্লিজ মাঝে মাঝে একে এখানে একটু ঘুরতে লইয়া আইসেন। তৃষা খুশি মনে রাজি হয় আর কুত্তাটারে লইয়া যায়। এরপর কুত্তার বাচ্চাটা কেমন আছে হেইডার খবর লওয়া আর মাঝে মাঝে কুত্তার বাচ্চাটারে ঘুরতে লইয়া আসা, এই সবের মধ্যে দেয়া তৃষা আর প্রতিশের মধ্যে একটা দোস্তি তৈরি হয়। তো এমন সময় একটা গান না হইলে কি মানুষ মানব, তাই একটা গান শুরু হয়। তো তৃষার মা অনেক বছর আগেই মারা গেছে, আর তার বাবা নতুন একটা বিয়া কইরা হেই বউরে লইয়া আমেরিকা চইলা যাওয়ার পর থিকা তৃষা পুরা একা হইয়া গেছে। তার এই একলা জীবনে প্রতিশরে পাইয়া তৃষা নতুন জীবন পায়, আর দুজনেই একে অপরের প্রেমে পইড়া যায়। তো তৃষার বাবা তৃষার রিলেশনের খবর পাইয়া তাড়াতাড়ি দেশে আসে আর তৃষারে কয়, সব আমার কানে আইছে, এই ছেলের সাথে আমাদের ফ্যামিলি স্ট্যাটাস কোনো মতেই মেলে না। তৃষা রাজি না হইলে তৃষার বাবা ক্ষেপে কয়, রেডি থাকিস, কাইল তোকে আমার সাথে আমেরিকায় লইয়া যামু। কিন্তু তৃষা তো প্রতিশরে কোনো মতেই ছাড়তে পারবো না। এদিকে সকালবেলা বাবা আমেরিকায় লইয়া যেত, তাই উপায় না পাইয়া তৃষা রাইতের বেলা লুকাইয়া বাসা থিকা বাইর হয় আর তার কুত্তাটার কাছে আইসা কানতে কানতে কয়, কয়েকদিন পরে আইসা তোরেও লইয়া যামু। এই কইয়া তৃষা বাসা থিকা পালাইয়া প্রতিশের কাছে আসে, আর কেউ যেন তাদের আলাদা করতে না পারে, সেই জন্য রেজিস্ট্রি ম্যারেজ কইরা লয়। এরপর প্রতিশ তৃষারে লইয়া তার নিজের গ্রামে ফিরা আসে। কিন্তু প্রতিশের মা কোনো সাধারণ মহিলা না, এই হইল কিরণমালা। এর ক্ষমতা সাংঘাতিক, তাই প্রতিশ ভয়ে বাইরে খাড়ায়া থাকে আর সঞ্জীবরে মায়ের কাছে পাঠায় বিয়ের ব্যাপারটা জানানোর লাইগা আর ম্যানেজ করার লাইগা। কিন্তু সঞ্জীব প্রতিশের মারে বিয়ের ব্যাপারটা জানাইতেই প্রতিশের মা পুরা সরকার হইয়া যায়। সে কয়, এই পরিবারে কেবল আমার কথা চলবো। সে কোথা থিকা এক খ্রিস্টান মাইয়ারে বিয়া কইরা আনলো আর আমি মানুম, এইটা কিছুতেই হইব না। তখন প্রতিশের বাবাই একটু প্রতিশের পক্ষ নিতে চায়, কিন্তু বউয়ের সামনে তিনিও চুপ কইরা যান। এবার কি আর করা? সঞ্জীব আইসা এইডা প্রতিশরে জানায় আর প্রতিশরে নিজের বাড়িতে লইয়া যাইতে চায়, কিন্তু প্রতিশ কয়, আমি কোনো হোটেলে উইঠা কয়েকদিন থাকি, পরে সব ঠিক কইরা নিমু। তো প্রতিশ তৃষারে লইয়া একটা হোটেলে ওঠে। ওদিকে তৃষা যে বাড়ি থিকা পালাইছে সেই ব্যাপারটা তৃষার বাবা বুঝা গেলে একটু পর তৃষার মোবাইলে একটা মেসেজ আসে। তৃষা দেখে তার বাবা তার সেই পোষা কুত্তাডারে মাইরা হেইডার ছবি পাঠাইছে আর কইতাছে, তুই কোনোদিন আমার সামনে আসলে তোরও এই হাল করুম। নিজের সবচেয়ে প্রিয় কুত্তাডারে হারাইয়া। আর বাবার এমন কথা শুইনা তৃষা কানতে থাকে। কয়েকদিন পর প্রতিশের বাবা সঞ্জীবের থিকা খোঁজ নিয়া প্রতিশের হোটেলে আসে আর প্রতিশরে সান্ত্বনা দিয়া কয়, জানিস তো তোর মা খুব জেদি আর রাগী স্বভাবের, সে যা কয় তাই সে করে। এখন তোর মারে রাজি করানোর একটাই রাস্তা আছে, তা হলো তোর মারে নাতি নাতনি দে, তাইলে দেখবি তোর মায়ের মন গইলা গেছে আর সে তোদেরকে মানিয়াও নিয়া বাসায় তুলছে। এই কইয়া প্রতিশের বাবা উইঠা পড়ে আর তৃষারে কয়, বৌমা মনে কষ্ট লইও না, একটা বাচ্চা হইলেই সব ঠিক হইয়া যাই। এই কইয়া চাচা প্রতিশরে একা বাইরে লইয়া আইসা কয়, মাইয়াটা তোর ভরসায় তার পরিবার ছাইরে আইছে, তাই মাইয়াডারে সবসময় আগলাইয়া রাখিস। এই কইয়া চাচা চইলা যায় আর এরা দুজনেই পরিবার হারাইয়া এমনিই জীবন কাটাইতে থাকে। কিন্তু পরিবার হারাইয়া একা থাকাটা এদেরকে প্রতি মুহূর্তে খুব কষ্ট দিতে শুরু করে। প্রতিশ নিজের পরিবার হারানোর কষ্টটা তো পাইতাছেই, তার উপরে তৃষারেও পরিবার দিতে পারতাছে না, হেইডা ভাইবা আরও বেশি কষ্ট পায়। তাই প্রতিশ শেষমেশ একটা বাচ্চা নেওয়ার চেষ্টাই শুরু করে। কিন্তু একদিন যায়, 2 দিন যায়, মাস যায়, বছর যায়, এমনি 3টা বছর কাইটা যায়, কিন্তু তৃষার কিছুতেই বাচ্চা হয় না। সজীব একদিন ফোন কইরা কয়, তোর বাবা আমারে ফোন করছিল,
সে তোদেরকে ডাক্তারের কাছে লইয়া যাওয়ার পরামর্শ দিল। হেইডা হুন্না প্রতীশ কোনো জবাব না দিলে সঞ্জীব কয়, প্লিজ তুই এই বিষয়ে সিরিয়াস হ, সে তোদেরকে অনেক ভালোবাসে, সেই জন্যেই তোদের বাচ্চা নিয়ে ভাবতাছে, যাতে তোর মা তোদেরকে বাসায় তোলে, তাই প্লিজ দুজনেই ডাক্তারের কাছে যা। হেইডা হুন্না প্রতীশ আবেগপ্রবণ হইয়া যায়। সিন কাইটা গেলে দেখি ডাক্তার কইতাছে, তোমাদের কত বছর হইল বিয়া হইছে? প্রতীশ কয়, এই 3 বছর হইতাছে। ডাক্তার কয়, তোমরা একসাথে থাকো? প্রতীশ কয়, হো। তো এর আগে যে ডাক্তারগুলো দেখাইছো তারা কি কইছিল? প্রতীশ কয়, আমরা আসলে এই প্রথম কোনো ডাক্তারের কাছে আসলাম। হেইডা হুন্না ডাক্তার অবাক হইয়া কয়, 6 মাসের মধ্যে রেজাল্ট না পাইলে লোকে ডাক্তারের কাছে চইলা আসে, আর তোমাদের 3 বছর ধইরা বাচ্চা হইতাছে না, অথচ আজকা প্রথম আসলে। প্রতীশ চুপ মাইরা যায়। ডাক্তার তৃষারে কয়, এই 3 বছরে তোমার বাবা মা কিছু কয় নাই? প্রতীশ লাফাইয়া কয়, আসলে আমরা একটু বিজি ছিলাম তাই। ডাক্তার কয়, ওকে, আমি যে কয়টা টেস্ট লেখা দিছি সব কয়টা টেস্ট কইরা হেইডারে লইয়া বড় একজন ডাক্তারের কাছে যাইও। সিন কাটে। এই টেস্টগুলো করতে আন্দাজ কইরা যে টেকা লাগবো হেইডা তো প্রতীশের কাছে নাই, তাই প্রতিশরে আরও 1 মাস ওয়েট করতে হয়। এরপর টেকা জোগাড় হইলে প্রতীশ টেস্টগুলো কইরা বড় একটা ডাক্তারের কাছে আসে। ডক্টর টেস্টের রেজাল্টগুলো দেখা কয়, তোমার হাইপারথার্মিয়ার সমস্যা আছে। সোজা কইরা কইলে শরীরে অত্যাধিক তাপ বাইর হওয়া প্রবলেম এটা। মানে তোমার শরীরের টেম্পারেচার বেশি হওয়ার কারণে তোমার শুক্রাণুর উৎপাদন কমে যায়, আর শুক্রাণুর কার্যকারিতাও কমে গেছে। এইডারে আবার অলিগোঅস্থেনিজোস্পার্মিয়া কয়। এরপর তৃষারে কয়, তোমার কি পিরিয়ড ঠিকঠাক মতো হয়? তৃষা কয়, হ্যাঁ। ডক্টর কয়, তোমার কার্ডিয়াক রিপোর্টে দেখলাম তোমার বাচ্চা হওয়ার জায়গা একটু ছোট। এটা মনে হয় তোমার জন্ম থেকেই, তো এইটার জন্য ভবিষ্যতে অপারেশন করা লাগতে পারে। আমরা আইভিএফ ট্রিটমেন্ট করতে পারি। যেহেতু তোমাদের দুজনেরই কিছু প্রবলেম আছে, তাই 100% গ্যারান্টি দিতে পারছি না যে এটা সফল হইব, তবে আমরা পুরা চেষ্টা করব। প্রতীশ কয়, ডক্টর, এইসব করতে কত টাকা লাগবো? সিন কাইটা গেলে দেখি তৃষা আর প্রতীশ ডাক্তারের ঘর থিকা বাইর হইয়া হতাশ হইয়া এক জায়গায় বইসা রইছে। তৃষা কইতাছে, এত টেকা আমরা কই পামু? প্রতীশ কান্দ কান্দ স্বরে কয়, আমি জানি না। তো এরপর এদের দিন যায় আর দিন আসে, এরা কিছুতেই টেকা জোগাড় করতে পারতেছে না। এদিকে ডক্টর সান্ত্বনা দেওয়ার লাইগে যে কয়টা ওষুধ লেখা দিছে হেইডাও খাইয়া কোনো কাম হইতাছে না। আর এমন অবস্থায় সবাইর ভরসা একটাই হয়, হেইডা হইল আল্লাহ ভগবান। তাই তৃষা দোয়া চাওয়ার লাইগা গির্জায় যাওয়া শুরু করে। কিন্তু কিছুতেই কোনো কাম না হইলে এদের আশার আলো নিভা যায়, এরা পুরা হতাশ হইয়া যায়। প্রতীশের বাবা ফোন কইরা এইসব হুন্না কয়, হার মানার আগে দয়া কইরা শেষ আরেকটা উপায় ট্রাই কইরা দেখো। এই কইয়া প্রতীশের বাবা একটা কবিরাজের নাম ঠিকানা দিয়া তার কাছে যাইতে কয়। প্রতীশ রাজি না হইলে বাবা কয়, তুই কি চাস না তোর মা তোদেরকে মানুক? তোরা আমাদের সাথে থাক। এইডা হুন্না প্রতীশ আবেগপ্রবণ হইয়া কয়, হ্যাঁ, এই জন্যই তো এত যুদ্ধ করতাছি। বাবা কয়, তাইলে শেষ চেষ্টা হিসাবে কবিরাজটার কাছে যা, সে বন্ধাত্মের ভালো ডাক্তার, যাবি তো? প্রতীশ কান্দ কান্দ স্বরে কয়, হো। এরপর দেখি প্রতীশ আর তৃষা পাহাড়ি একটা এরিয়ায় আইতাছে, মানে সেই কবিরাজের ঠিকানায় আইতাছে। তো এরা নির্জন কিছু এরিয়া পার হইয়া জঙ্গলের ভিতরে থাকা সেই কবিরাজের কাছে পৌঁছায়। কবিরাজ এদের সব ডাক্তারের রিপোর্ট দেখা আর প্রতীশের থিকা সব হুন্না কয়। এমন তো অনেক হুঁচ যে ছেলেটারও কোনো সমস্যা নাই, আবার মেয়েটারও কোনো সমস্যা নাই, কিন্তু তারপরেও বাচ্চা হইতাছে না। কেন এমন হয় কও? প্রতীশ কিছু কইতে পারে না। কবিরাজ কয়, আসলে আজকাল প্রাকৃতিক পরিবেশের অভাব। এরপর কবিরাজ তৃষারে কয়, তুমি এমন কিছু কও যা তোমার খুব পছন্দ, যা তোমারে সত্যি খুশি করে। তৃষা কয়, গান শুনতে। কবিরাজ কয়, খুব ভালো তো, কতদিন হইল তুমি শান্ত মনে গান শুনছ? তৃষা কয়, বিয়ার পর থিকা আর শুনতে পারি নাই। কবিরাজ কয়, রোজ আমাদের কোনো না কোনো ভাবে খুশি হওয়া দরকার, যেডারে বিজ্ঞানীরা কয় হ্যাপি হরমোন রিলিজ। যদিও এইডাগুলা তোমাদের সমস্যার লগে ডিরেক্টলি জড়িত না, তবুও কোনো না কোনো ভাবে প্রভাব ফেলে। এরপর কবিরাজ প্রতিস্বরে কয়, এবার কিছু কথা খুললাম কইতে যাইতাছি, শরম পাইও না। বাইরের দুনিয়ার হাওয়া থিকা দূরে থাকা, ঘরের টেনশন, শরীরের গরমের সমস্যা, অনেক দিন ধইরা মনে ফুর্তি না থাকা, আরও অনেক কিছু তোমাদের বাচ্চা হওয়ার কামডারে আটকাইতাছে। আজকালের সায়েন্স এইগুলান বিশ্বাস না করলেও প্রকৃতির শক্তি বইলা যে কিছু আছে হেইডা চিরকালের সত্যি। তাই শহরের এসি ঘরে থাইকা বা বরফে ডুব দিয়া তোমার শরীরের গরম কমব না।
এইটা মনের সাথে মিশা আছে। মন ঠান্ডা না হইলে শরীর ঠান্ডা হইব না। আর এর লাইগা সব থিকা ভালো উপায় হইল মাঝরাইতে আধ ঘন্টার মতো নদীর ভিতরে ডুব দিয়া থাকা। এরপর নদী থিকা উঠা কয়েক মিনিটের মধ্যে ঢলাঢলি করা। এই সব হুন্না প্রতীশ আর তৃষা একে অপরের দিকে চায়। কবিরাজ কয়, জানি আজকালের যুগে এই সবে বিশ্বাস করতে কষ্ট হইব, কিন্তু দুনিয়াতে যখন ডাক্তার ছিল না, ওষুধ ছিল না, তখন এইগুলাই ছিল আসল ওষুধ। সিনকাইটা গেলে দেখি এরা কবিরাজের কাছ থিকা আইসা বাসস্ট্যান্ডে চুপ কইরা বইসা আছে। তৃষা কয়, এইগুলান কি সত্যি কাম করব? প্রতীশ অসহায় মুখ কইরা তৃষার দিকে তাকাইয়া কয়, আমরা চেষ্টা কইরা দেখা ছাড়া আর কি করতে পারি? এই কইয়া প্রতীশ কান্দে আর তৃষাও কান্দতে কান্দতে প্রতীশের কাঁধে মাথা রাখে। এরপর প্রতীশ সঞ্জীবের লগে দেখা কইরা তারে সব কয়। সঞ্জীব কয়, প্রকাশন নামের একটা পোলা আমার সাথে একসময় কাম করত। ওর গ্রাম ভাট্টা কয়মে, পুরাপুরি প্রকৃতির ভিতরে। আর সব থিকা ভালো কথা হইল ওর গ্রামের পাশে একটা নদীও আছে। এইডা হুন্না প্রতীশ কয়, তাইলে ওরে ফোন করো তো, ওর গ্রামে কয়েক মাস থাকা যাইব কিনা, আর হেইখানে আমার কোনো কাজের ব্যবস্থা কইরা দিতে পারবো কিনা। সঞ্জীব ফোন করতে গেলে প্রতীশ কয়, ভাই কবিরাজের কথাগুলো যেন ওরে কইও না। সঞ্জীব কয়, প্রকাশন রে কইলে তো ভালো হইতো, সে তোরে সাবধানে সবের ব্যবস্থা কইরা দিতে পারো তো। প্রতীশ কয়, না ভাই, এই সব কেউ জানলে তৃষার খারাপ লাগবো। এর পরের কাহিনী তো আপনারা জানেনই। সঞ্জীব প্রকাশনের সাথে কথা কইয়া হেখানে থাকা আর কাজের ব্যবস্থা পাকা কইরা দিছিল। আর এরপর প্রতীশ তার বৌরে লইয়া ভাট্টা কয়ং গ্রামে আইছিল। সিন এখান থিকা সোজা বর্তমানে আসে। সঞ্জীব কান্দতে কান্দতে প্রতীশের বাড়ির সামনের বাসটার ভিতরে আসে। প্রকাশন মহল্লার পোলাপানগুলারে একত্র কইরা প্রতীশ আর তৃষার জীবনের কথা কয়। হেডা হুনা সবাই পুরা চুপ হইয়া যায়। প্রকাশন কয়, তোমরা ওদের কত বড় ক্ষতি করছো বুঝতে পারতাছ? একজন কয়, ভাই আমরা তো তার আগের কিছু জানতাম না। প্রকাশন কয়, এইটাই তো এই জামানার ছেলেদের সমস্যা, যা দেখে হেইডাই ভিডিও কইরা নেটে ছাইরা দেয়। একবারও ভাবে না এর পিছনের আসল সত্যিটা অন্য কিছুও হইতে পারে, বা সত্যিটা না যায় না কারো ভিডিও ভাইরাল করার কারণে কোনো নির্দোষ মানুষের জীবনটাই শেষ হইয়া যাইতে পারে। এইসব হুন্না। এরা কয়, ভাই আমরা সবাই গিয়া তার কাছে মাপ চামু। প্রকাশন কয়, ওদের কাছে মাপ চাইয়া আর কি হইব, বরং যতজনরে ভিডিওটা পাঠাইছো বা যেখানে যেখানে ভিডিওটা আপলোড করছো তাড়াতাড়ি সবখান থেকে ভিডিওটা ডিলিট করার ব্যবস্থা করো। এ কইয়া প্রকাশন রাগ কইরা চইলা গেলে এরা নিজেদের খারাপ কাজের জন্য শরমে কেউ কারো মুখের দিকে চাইতে পারে না। সাইজু এবার সবার ফোন থিকা ভিডিওটা ডিলিট করার চেষ্টা শুরু করে। সে একজনরে ফোন কইরা কয়, ভাই আমি সকালে তোরে একটা ভিডিও পাঠাইছিলাম না? হ্যাঁ, জঙ্গলে ঢলাঢলির ভিডিও। ভাই প্লিজ ভিডিওটা ডিলিট কর। ছেলেটা কয়, ডিলিট কেমনে করুম ভাই, আমি তো হেডা অনেক গ্রুপে ছাইরা দিছি। ভাই প্লিজ এমন কইস না, যেমনে পারিস ভিডিওগুলা ডিলিট কর। ছেলেটা কয়, কেমনে সম্ভব, গ্রুপ থিকা তো অনেক মানুষ হেইডা ডাউনলোড কইরা ফালাইছে এতক্ষণে, নিশ্চয়ই হেইডা আবার অন্য পেজ বা গ্রুপে তারা আপলোডও কইরা ফালাইছে। সাইজু পুরা হতাশ। ওইদিকে সাইজুর বন্ধুরাও এখানে সেখানে ফোন করতেছিল, যাদেরকে তারা ভিডিওটা পাঠাইছে, কিন্তু সবখানেই একই অবস্থা। এই সব হুনা সাইজু পুরা হতাশায় ডুবা যায়। ড্রাইভার চাচা কয়, এখন তাইলে কি করুম? এরা তখন আফসোস কইরা কয়, পরিস্থিতি আমাদের হাতের বাইরে চইলা গেছে। এদিকে প্রকাশন, সঞ্জীব আর বাড়িওয়ালা প্রতীশের সাথে দেখা করতে আসে। তো প্রকাশন দরজায় টোকা মারতে থাকলে সঞ্জীব কয়, আরে দরজায় তো বাইরে থিকা তালা মারা। বাড়িওয়ালা কয়, ওদেরকে ফোন করো। প্রকাশন তখন ফোন করলে দেখে প্রতীশের ফোন বন্ধ। সঞ্জীব তখন তৃষার নাম্বারে ফোন দিলে দেখে হেইডাও বন্ধ। এরা তো পুরা টেনশনে পইরা যায়, কারণ এই সময়ে এমন হওয়াটা খারাপ কিছুর ইশারা দিতাছে। তাই সঞ্জীব কান্দতে কান্দতে প্রকাশন রে কয়, ভাই এরা কই গেছে? তখনই সিন জঙ্গলে যায়, আর আমরা দেখি প্রতীশ আর তৃষা আবার সেই নদীতে আইসা একসাথে নাইতে নামছে আর একসাথে পানিতে ডুব দেয়। পরের দিন সকালবেলা প্রকাশনের ফোনে একটা ফোন আসে। প্রকাশন ফোনটা ধইরা কি যেন হুনতেই চুপ হইয়া যায়। এরপরে দেখি প্রকাশন আর সঞ্জীব কান্দতে কান্দতে সেই নদীতে যাইতাছে, আর এইখানেই আমরা শেষ দৃশ্যটা দেখতে পাই। দেখি প্রতীশ আর তৃষা এই বেইজ্জতি সহ্য না করতে পাইয়া এই সমাজের কঠিনতার কাছে হার মানিয়া আত্মহত্যা করছে। দুইজন মইরা গিয়াও একে অপরকে ছাড়ে নাই, বরং এমন শক্ত কইরা ধইরা রাখছে যে তাদেরকে আলাদা করা যাইতাছে না। তো পরের দিন কাকা পেপারে খবর পড়তাছে, পাট্টাকয়েম গ্রামের নদীর পাড়ে এক নতুন দম্পতির লাশ পাওয়া গেছে। ছেলেটার নাম প্রতীশ,
গ্রাম পেরাম্বরা, আর মাইয়াটার নাম তৃষা, গ্রাম কাদভান। পুলিশের হিসাবে এইটা একটা আত্মহত্যা। এই দম্পতি গত 9 মাস ধইরা ভাট্টাকায়ম গ্রামে থাকত। আত্মহত্যার কারণ এখনো জানা যায় নাই, তবে পোস্টমর্টেম রিপোর্টে জানা গেছে মাইয়াটা। এতটুকুতেই কাকা থমকাইয়া সবার মুখের দিকে তাকায়, আর এদিকে এরাও কাকার মুখের দিকে তাকায়। বিশেষ কইরা সাইজুর অবস্থা তো আরো খারাপ। এবার কাকা কাপা কাপা গলায় অনেক কষ্টে কয়, মাইয়াটা পেটে বাচ্চা লইয়া ঘুরতাছিল। এইটা হুনতেই সবার মুখের দিকে তাকাইয়াই আমরা বুঝতে পারি যে তারা নিজেদেরকে জীবনেও ক্ষমা করতে পারবো না 3টা জীবন মাইরা ফেলার জন্য। আর আমাদের বিবেক করে আঙুল দেখাইয়া সিনেমাটা এইখানেই শেষ হয়। তো সিনেমায় যে অ্যাডাল্ট দৃশ্যগুলো ছিল সেগুলো কিন্তু এই সিনেমার মূল উদ্দেশ্য ছিল না। বর্তমান সমাজে গোপন ভিডিও ভাইরাল বা কড়া ক্যাপশনে ভিডিও ভাইরাল করার যে সংস্কৃতি শুরু হয়েছে সেটা যে কতটা আত্মঘাতী সেই বিষয়টি আমাদের অনুভব করানোই ছিল এই সিনেমার উদ্দেশ্য। আর যারা মনে করেন যে সিনেমার বার্তাটি সত্যিই গুরুত্বপূর্ণ ছিল তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন এই সিনেমার বার্তা সম্পর্কে ব্যক্তিগতভাবে আপনার মতামত কী। আর হ্যাঁ, এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ করে নিন। কেমন? নিজের ভালোবাসার মানুষটিকে ভালো রাখবেন এবং আপনিও ভালো থাকবেন। দেখা হবে এমনই আরেকটি কোনো অসাধারণ সিনেমা নিয়ে। বিদায়, টেক কেয়ার।